ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও। আজকে আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো পূর্ণ এক তীর্থস্থান যার নাম রয়েছে পঞ্চলিঙ্গেশ্বর। পঞ্চলিঙ্গেশ্বর ভ্রমণে এসে কিভাবে পাহাড়, ঝর্ণা, তার সাথে প্রাণ মন খোলা সমুদ্র সৈকত ঘুরে দেখবে, তার A to Z ইনফরমেশন থাকছে আমার এই ভিডিওতে। বন্ধুরা, কলকাতার কোন স্টেশন থেকে কোন ট্রেন ধরে কটার সময় তোমরা পৌঁছাবে গন্তব্যস্থলে, তাও কত টাকা খরচা করে সেটা তো জানাবো। তার সাথে পঞ্চলিঙ্গেশ্বর ভ্রমণে এসে তোমরা নাইট স্টের জন্য কোন জায়গা বেছে নেবে, সেখানে থাকা খাওয়া নিয়ে কত টাকা খরচা হতে পারে, A to Z ইনফরমেশন পেয়ে যাবে আমার এই ছোট্ট ভিডিওটি দেখলে পারে। আশা করছি আজকের এই ভিডিওটাই তোমাদের ভীষণ ভালো লাগবে। তাছাড়াও নতুন বন্ধুদের বলছি, এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো তাহলে আজকের ভিডিও এখান থেকেই শুরু করা যাক। পঞ্চলিঙ্গেশ্বর ভ্রমণের জন্য আজকে আমি আমার জার্নিটা শুরু করছি কিন্তু হাওড়া স্টেশনের বাইরে থেকে, কারণ হাওড়া স্টেশন থেকেই আজকে ট্রেন ধরবো। তবে হাওড়া স্টেশনের আজকে কিন্তু সাউথ ইস্টার্ন মানে দক্ষিণ শাখা থেকে ট্রেন ধরবো। তবে ব্যাক সাইডে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, যেমনি গাড়ি তেমনি মানুষের ভিড়, মানে প্রচুর ব্যস্ততম রেলওয়ে স্টেশন কিন্তু হাওড়া স্টেশন। যাই হোক, বাকি ডিটেলস বলতে ট্রেন আমি কোন ট্রেনটা ধরছি, কত নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়ছে, কটার ট্রেন ধরছি, সমস্ত কিছুটা জানাবো আমি প্ল্যাটফর্মের ভেতরে গিয়ে। চলো তাহলে প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাওয়া যাক। স্টেশন চত্বরের বাইরে থেকে যখন আমি প্ল্যাটফর্মের দিকে এগিয়ে গেলাম, শুনছি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে কত নাম্বার প্ল্যাটফর্মে ট্রেন নেবে। প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যেতে যেতেই দেখছি যে নিজস্ব ট্র্যাকে ট্রেনও চলে এসেছে। 12073 হাওড়া টু ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস, এই ট্রেনেই আজকে আমি জার্নিটা কমপ্লিট করব। তবে বন্ধুরা, প্রথমেই বলি 19 নাম্বার প্ল্যাটফর্মে নিজস্ব ট্র্যাকে ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে। ট্রেন ছাড়ার টাইমিং হলো ঠিক দুপুর 1টা 25-এ। এই ট্রেনেই কিন্তু আমি যাব। তবে বন্ধুরা, ভাড়ার বিষয়টা বলে দিই, ভাড়া লেগেছে পার হেড 135 টাকা করে। আর হ্যাঁ, আরো একটি কথা বলে দিচ্ছি, সঠিক টাইমে হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়ছে কি ছাড়ছে না সেটা তো জানাবো। তার সাথে আমার কিন্তু সিট পড়েছে D11-এ। ট্রেনে প্রচুর ভিড়, যেরকম ট্রেন ভর্তি করে লোক নেমেছে তেমনি কিন্তু ট্রেনে লোকজন উঠছে। চলো, আমার কোনো চিন্তার বিষয় নেই, কারণ সিটটা আমার কনফার্ম রয়েছে। D11-এর দিকে এবার আমি একটু এগিয়ে যাব। হাওড়া স্টেশন থেকে সঠিক টাইমে যখন ট্রেন ছাড়তো, তার থেকে 2-4 মিনিট লেটেই কিন্তু ট্রেনটি ছেড়েছিল গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। বন্ধুরা, তোমরা যদি আমার মতো এই ট্রেনে জার্নি করতে চাও, একটু মাথায় রাখবে এই ট্রেনে কিন্তু কোনো রকম জেনারেল কোচ নেই। তাই তোমরা জার্নি করতে চাইলে অবশ্যই আগে থেকে টিকিটটা কেটে নেবে। তাছাড়াও আমি জানতাম এই ট্রেনে জার্নি করলে আমার গন্তব্যস্থলে পৌঁছাতে একটু হলেও লেট হতে পারে। তবে কিছু কারণবশত বাধ্যতামূলক আমাকে এই ট্রেনে টিকিট কাটতে হয়েছে। কেন এই ট্রেনের টিকিট কেটেছি, কেনই বা লেটে পৌঁছেছি, সমস্ত কিছুটা আমার ভিডিওর সাথে থাকলে তোমরা জানতে পারবে। জনশতাব্দী এক্সপ্রেস ছাড়া আরো কিছু ভালো ট্রেনের নাম বলে দিচ্ছি, যে ট্রেনগুলো ধরলে পরে একদম সঠিক সময় তোমরা সঠিক জায়গায় পৌঁছাতে পারবে। যেমন হাওড়া স্টেশন থেকে ছাড়ে সকাল 6টা 10-এ বন্দে ভারত এক্সপ্রেস। তাছাড়াও হাওড়া স্টেশন থেকে সকালবেলা 8:30টার সময় ছাড়ে ফলকনামা এক্সপ্রেস। তাছাড়াও শালিমার স্টেশন থেকে তোমরা পেয়ে যাবে সকাল 9টা 15-তে ধৌলি এক্সপ্রেস। এই ট্রেনগুলো কিন্তু বেস্ট হবে বালাসরে পৌঁছানোর জন্য। বালেশ্বর স্টেশনকে বালাসর বলেছি, এটাতে অনেকের সমস্যা হতে পারে। তবে লোকাল মানুষের কাছ থেকেই জানা যে বালেশ্বর স্টেশনকে অনেকে বালাসরও বলে। ফাইনালি এসে পৌঁছে গিয়েছে আমি বালাসর স্টেশনে। ট্রেন আসার কথা ছিল বিকেল 4:36-এ, সেখানে ট্রেন পৌঁছালো কিন্তু 5:45-টার সময়। আর ঠান্ডার দিনের রাত বলে বন্ধুরা তাড়াতাড়ি সন্ধ্যেও হয়ে যাচ্ছে। যাই হোক, ট্রেনের যেহেতু ইনফরমেশন দিচ্ছি, আরো একটি কথা বলে রাখি, 20 তারিখ পর্যন্ত লাইনের কিছু কাজ চলছে বলে প্রত্যেকটা ট্রেনই কিন্তু লেটে ঢুকছে যে কোনো প্ল্যাটফর্মগুলোতে। এইবারে পঞ্চলিঙ্গেশ্বর ভ্রমণটা কিভাবে করব, তোমাদের এটাই হলো প্রশ্ন। আমি প্ল্যানটা পুরো সাজিয়ে দেবো, কোনো চিন্তার বিষয় নেই। যেহেতু অনেক সন্দেহ হয়ে গিয়েছে, চারিদিকে পুরো অন্ধকার, তাই আমি যেখানে আজকে নাইট স্টে করবো সেইখান থেকেই বলে দিয়েছি গাড়ি পাঠিয়ে দেওয়ার জন্য। তো দাদা অবশ্য হয়তো চলেও এসেছে, বাইরের দিকে বেরিয়ে আমি গাড়িতে উঠে ডাইরেক্ট চলে যাব আমি যেখানে নাইট স্টে করবো সেইখানে।
আমি যেখানে নাইট স্টে করবো সেখান থেকে কিন্তু দাদা অটো পাঠিয়ে দিয়েছে, আর স্টেশন চত্বরের বাইরে যে মেন গেটটা রয়েছে সেখানেই অটো দাঁড়িয়ে রয়েছে। চলো এখান থেকে অটো ধরে সোজা বেরিয়ে যাওয়া যাক আজকে আমাদের রাতের আস্তানায়। চলে এসো। পঞ্চলিঙ্গেশ্বর ভ্রমণে এসে আমি রাতে যেখানে স্টে করব সেখানকার উদ্দেশ্যে অটো ধরে এবারে বেরিয়ে পড়লাম। তবে বন্ধুরা, ট্রেনের বিষয়ে একটু বলি। আমি যেদিন এই ভিডিওটা পোস্ট করব কিংবা তোমরা যখন ভিডিওটা দেখবে, আশা করছি ট্রেন লাইনের কোনো রকম সমস্যা থাকবে না। তাই তোমাদের জন্য বলে দিচ্ছি, হাওড়া থেকে কিংবা শালিমার স্টেশন থেকে পুরীগামী যে কোনো ট্রেনে উঠলে পরে তোমরা বালাসরে পৌঁছাতে পারবে। অটোতে উঠে জার্নি শুরু করেছিলাম যে আমি যেখানে থাকবো সেই জায়গার সন্ধান দেব। তবে হঠাৎ করে এত সুন্দর একটি জায়গায় কি করে পৌঁছে গেলাম, জায়গার নাম কি, কোথায় বা উঠেছি, এইসবই এখন তোমাদের মনে প্রশ্ন। একটু দাঁড়াও, সমস্ত কিছুটা জানতে পারবে। ফাইনালি আমি পৌঁছে গিয়েছি আজকে আমার গন্তব্যস্থল। পঞ্চলিঙ্গেশ্বর ভ্রমণের জন্য নাইট স্টের জন্য বেছে নিয়েছি আমি কিন্তু ট্রিপল আর ক্যাম্প। তবে কেনই বা ট্রিপল আর ক্যাম্প বেছে নিলাম, কেনই বা আমি এখানে নাইট স্টে করছি, সমস্ত কিছু ডিটেলস আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেবো। একদম সন্ধ্যেবেলার পর থেকে কিন্তু পুরো ট্রিপল আর ক্যাম্প ভীষণ সুন্দরভাবে সেজে ওঠে। তবে কিভাবে সেজে উঠে তার সৌন্দর্যটা আমি আস্তে আস্তে তোমাদের দেখাবো। তার আগে এসে আমি রুমটা নিয়ে নিয়েছি, 205 নাম্বার রুম। রুমের মধ্যে কি কি রয়েছে, রুমের ভিউটা কেমন, তোমাদের আগে ওটা দেখিয়ে দিই, তারপরে আমি চারিদিকের কিন্তু এই ট্রিপল আর ক্যাম্পের সৌন্দর্যটা তুলে ধরবো। চলে এসো। রুমের ভেতরে এন্ট্রি করলে পরেই সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে, কারণ রুমটা ভীষণ সুন্দর করে সাজানো গোছানো। এই সাইডে কি কি রয়েছে আগে দেখিয়ে দিচ্ছি। হাতের কাছে তোমরা দেখতে পাচ্ছ একটা রয়েছে স্ট্যান্ড ফ্যান, এখানে সুইচ বোর্ড রয়েছে, অল আউটের ব্যবস্থা। এই সাইডে রয়েছে জানলার ব্যবস্থা, তাই ভীষণ সুন্দর একটা কালারফুল পর্দা রয়েছে। আর এইখানে রয়েছে আয়না সিস্টেম একটা ওয়ার্ড্রপ, এটা তোমরা ব্যবহার করতে পারো। আর দেখো পুরো রুমটা কিন্তু ভীষণ সুন্দরভাবে কালার করা, তাই দেখতে ভীষণ ভালো লাগছে। তার সাথে এবারে বলে দিচ্ছি বেডের কথাটা। বেডের মধ্যে কি কি রয়েছে, সবার প্রথমে হাতের কাছে যেহেতু আমার ব্ল্যাঙ্কেটটা রয়েছে তাই দেখিয়ে দিই। এই সাইডে একটা ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা, এখানেও রয়েছে একটা ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা। 4খানা বালিশ রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন একটা বিছানার চাদর পাতা আছে। তাছাড়াও এইখানে রয়েছে কিন্তু জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার। আরো একটি জিনিস দেখাবো, এই যে রুমের চারিদিকের ভিউটা তোমরা দেখলে, ওপরের দিকটা একটু তাকিয়ে দেখলে পরে বুঝতে পারবে ভীষণ সুন্দরভাবে কিন্তু ফল সিলিং গুলো করা হয়েছে। আর তার সাথে সুন্দর সুন্দর কিন্তু কালার, মানে আলোগুলো জ্বলছে, তাই দেখতে ভালো লাগছে। বেডের পাশেই তোমরা কিন্তু দু সাইডে পেয়ে যাবে সুইচ বোর্ডের ব্যবস্থা। রয়েছে এনসিপি। একটা রুমের মধ্যে যেহেতু অনেকগুলো সুইচ বোর্ড রয়েছে, তাই একই সাথে অনেক কয়েকজন থাকলে পরে ফোন চার্জ দিতে কোনো রকম সমস্যা হবে না। হাতের বাঁ সাইডে রয়েছে একটি বড় জানলার ব্যবস্থা, রয়েছে পাপোশ। আর রুমের মধ্যে কিন্তু বেসিন রয়েছে, ডাস্টবিন, আয়না, আর আয়নার ঠিক ওপরেই রয়েছে এক্সজস্ট ফ্যান। এইবারে ওয়াশরুমের মধ্যে কি কি রয়েছে তোমাদের বলে দিই। ওয়াশরুমের মধ্যে কল রয়েছে, রয়েছে শাওয়ারের ব্যবস্থা, রয়েছে বালতি, মগ, তাছাড়াও হ্যান্ড শাওয়ার রয়েছে এবং জামা কাপড় ঝোলানোর জন্য র‍্যাক রয়েছে। যাই হোক, রুমটা দেখালাম, ওয়াশরুমটা দেখালাম, রুমের মধ্যে কি কি রয়েছে সমস্ত কিছুটাই তোমরা দেখলে। এবারে রাতে আমাদের জন্য খাবার দাবারের কি ব্যবস্থা রয়েছে সেই সমস্ত জিনিসগুলোও তুলে ধরতে হবে। তার আগে আমি এবং রিশু দুজনেই একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। পুরো ফ্রেশ হয়ে রেডি হয়ে গিয়েছি। তোমাদের বলেছিলাম যে আমি ফ্রেশ হওয়ার পরে পুরো ক্যাম্পটা ঘুরিয়ে দেখাবো। আমি যেদিকের কটেজে রয়েছি দেখো, এই দিকটাও কিন্তু ভীষণ সুন্দরভাবে আলো জ্বলে উঠেছে, বিভিন্ন কালারের লাইটিং গুলো জ্বলছে, দেখতে তাই ভীষণ সুন্দর লাগছে। তাছাড়াও কিন্তু তোমরা এখানে বসার ব্যবস্থাও কিন্তু পেয়ে যাবে, যেরকম ছাতা, টেবিল, চেয়ার, সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে। এইখানে জ্বলে উঠেছে আগুন, কারণ বারবিকিউ এর প্রস্তুতিটা কিন্তু ঠিক এইখানেই হবে। তাই আমি তার আগে একটু চেয়ারে বসে এই গরম তাপটা শরীরে নিয়ে নেব। সন্ধ্যের পর থেকে যেহেতু ওয়েদারটা একটু চেঞ্জ হয়ে যায়, তখন বেশ ঠান্ডা লাগে, আর এই আগুনের পাড়ে বসে থাকতে কিন্তু বেশ ভালো লাগে। আর এরই মধ্যে দেখো, দাদা কিন্তু ম্যারিনেট করা চিকেন এবং চিংড়ি মাছ দুটোই নিয়ে চলে এসেছে বারবিকিউ রেডি করার জন্য। এদিকে বারবিকিউ গুলো বেশ সুন্দর করে রেডি হতে থাকুক, তারই মধ্যে আমি তোমাদের পুরো ক্যাম্পটা একটু ছোট্ট করে ঘুরিয়ে নিয়ে চলে আসি।
সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে গেলে পরে তোমরা আমার ব্যাক সাইডে দেখো ভীষণ সুন্দর কিন্তু ভিউ দেখতে পারবে। এইদিকেও থাকার ব্যবস্থা রয়েছে। সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠে আসলে পরে কি দেখতে পারবে, চারিদিকে রাউন্ড শেপে রয়েছে কটেজ, যেখানে তোমরা অবশ্যই থাকতে পারবে রুম নিয়ে। তার সাথে আমার যেরকম ভীষণই একটা প্রিয় জায়গা, যেটা এসে আমার ভীষণ পছন্দ হয়েছে, একটু এদিকে সৌরভকে বলবো ব্যাক করতে। দেখো মাঝখানে রয়েছে একটা বিশাল বড় গাছ, সেই গাছটা তো ভীষণ সুন্দরভাবে আলো দিয়ে সাজানো হয়েছে। তার সাথে কিন্তু খড়ের ছাউনি দেওয়া, নিচে বেদি, আর মাঝখানে রয়েছে খুব সুন্দরভাবে বসার ব্যবস্থা। তোমরা চাইলে সন্ধেবেলার জল খাবার গুলো বা রাতের খাবারও বলো, এখানে বসে কিন্তু সুন্দর করে খেতে পারো। তাছাড়াও দেখো এইদিকেও কিন্তু গাছ রয়েছে, যে গাছটা ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে। পুরো কিন্তু এই ট্রিপেলার ক্যাম্পটা সিসিটিভির আওতায় রয়েছে, তাই কিন্তু কোনো রকম সমস্যা আশা করছি হবে না। তাছাড়াও তোমরা এত বড় জায়গা, মানে বুঝতেই পারছো, পার্সোনাল গাড়ি নিয়ে আসলে পরে তোমরা কিন্তু পার্কিং এর ব্যবস্থা পুরো ক্যাম্পের ভেতরেই পেয়ে যাবে। খাওয়ার দাওয়ারের ব্যাপারটা একটু বলি। ট্রিপেলার ক্যাম্পে যখন এন্ট্রি করবে তখন ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হবে। তারপরে দুপুরের এবং রাতের বিভিন্ন রকম খাবার দাবার, তাও পেট ভরে। তার সাথে সন্ধেবেলা থাকবে স্ন্যাক্স এবং চা। তারপরের দিন কিন্তু অবশ্যই বেড টি এবং ব্রেকফাস্ট, এটা প্যাকেজের মধ্যে। পুরো একদম বড় প্লেটে এখানে চিকেন বারবিকিউ, তার সাথে চিংড়ি মাছের বারবিকিউ কিন্তু দিয়ে গেল। সুন্দর করে কিন্তু সাজিয়ে দিয়েছে। সাথে রয়েছে পেঁয়াজ, টমেটো সস, এখানে রয়েছে কাসুন্দি, রয়েছে লেবু। তোমরা একদম নিজেদের মতো করে সাজিয়ে কিন্তু সুন্দরভাবে চিকেন বারবিকিউ আর চিংড়ি মাছের বারবিকিউ খেতে পারো। যাই হোক, আমার সামনে যেহেতু চলে এসেছে, আমি এবারে চিংড়ির বারবিকিউ দিয়ে খাওয়া স্টার্ট করব। চিংড়ি মাছের বারবিকিউটা অসাধারণ হয়েছিল খেতে। চিংড়ি মাছের সাইজগুলো তো দেখলে কতটা বড়। দাম পড়েছিল কিন্তু পার পিস 50 টাকা করে। তাছাড়াও তোমরা যদি চিকেন বারবিকিউ নাও, সেই ক্ষেত্রে আমি নিয়েছিলাম কিন্তু 500 গ্রাম, দাম পড়েছিল 250 টাকা। 1 কিলো নিলে দাম পড়বে 500 টাকা। তবে বন্ধুরা, প্যাকেজের মধ্যে কি থাকে, প্যাকেজটা কিভাবে সাজানো হয়, সমস্ত কিছুটাই তো জানতে পারবে। তাছাড়াও তোমরা এক্সট্রা আরো অন্যান্য খাবার দাবার পেয়ে যাবে, যেগুলো তোমাদের এক্সট্রা টাকা পে করে নিতে হবে। সন্ধেবেলাটা ভীষণ সুন্দরভাবে কাটালাম। আর তারপরে কিন্তু রুমে গিয়ে হালকা একটু রেস্ট নিলাম, কারণ রিশু যেহেতু সাথে রয়েছে। আর এখন চলে এসেছি সরাসরি আমি কিন্তু খাবারের টেবিলে, কারণ রাতের খাবার দাবার কমপ্লিট করতে হবে। চলো, রাতের খাবার দাবার তো কমপ্লিট করব, বসে পড়লাম। বন্ধুরা, আরো একটি জিনিস আমি দাঁড়িয়ে একটু দেখিয়ে দিচ্ছি। আমার এই জায়গাটা ভীষণ ভালো লাগলো বলে আমি এইখানে কিন্তু খাবার দাবারটা বললাম দাদাকে সার্ভ করতে, যেখানে বসে খাবার দাবার কমপ্লিট করব। তবে এই সাইডে দেখো, এখানে কিন্তু ভীষণ সুন্দর একটা বসার জায়গা রয়েছে। তোমরা ডাইনিং হলও বলতে পারো, তোমরা চাইলে ওইখানে বসেও কিন্তু খাবার দাবার কমপ্লিট করতে পারো। রাতের খাবারে কি কি রয়েছে আগে একটু তোমাদের দেখিয়ে দিই। তার আগে আরো একটি কথা বলে দিচ্ছি, দিনের বেলায় এখানে আসলে পরে ঠান্ডাটা একটু হালকা লাগবে, তাই সাথে বাচ্চা থাকলে পরে অবশ্যই বলবো তাদের জন্য কিন্তু ভীষণ মোটা মোটা কাপড় জামা নিয়ে আসবে, তাদের কিন্তু দরকার পড়বে। চলো এবারে তোমাদের বলে দিই যে খাবারে কি কি রয়েছে। এখানে রয়েছে সাদা ভাত, এখানে রয়েছে চিকেন কষা, পনির আর ডাল, আর এখানে রয়েছে রুটি, আর সেম ডাল পনির রয়েছে চিকেন কষা। তার মানে তোমরা বুঝতেই পারলে, তোমরা ভাত এবং রুটি দুটোরই ব্যবস্থা পেয়ে যাবে। চলো এটা একটু সরিয়ে রেখে দিচ্ছি, আমি যেহেতু ভাতটা খাবো, খেয়ে টেস্ট করে দেখি খাবারগুলো কেমন হয়েছে। বাড়িতে আমি প্রায় কিন্তু চিকেনটা খাই, তাই প্রথমে পনির দিয়েই টেস্ট করেছিলাম। পনিরটা অসাধারণ হয়েছিল খেতে। আর চিকেনটা তোমরা দেখে বুঝতে পারছো কি পারছো না জানি না, এত লাইটিং এর মাঝে ভীষণ সুন্দরভাবে লাল টুকটুকে করে আলু দিয়ে কিন্তু চিকেনের এই কষাটা বানানো হয়েছিল, তাই খেতে ভীষণ টেস্টি হয়েছিল। গুড মর্নিং বন্ধুরা, নেক্সট ডে সকাল সকাল পুরো ফ্রেশ হয়ে রেডি হয়ে গিয়েছি। আজকে আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো খুব সুন্দর করে পঞ্চলিঙ্গেশ্বর। কোথায় কোথায় ঘুরবে, কতগুলো সাইট সিন রয়েছে, সমস্ত কিছুই বলবো। তবে তার আগে আমাদের ক্যাম্পের সাথেই লাগোয়া রয়েছে কিন্তু সুন্দর সমুদ্র সৈকত। তাই চলো, এখন বাজে প্রায় সকাল 6টার মতো, তাড়াতাড়ি করে তোমাদের নিয়ে যাই সমুদ্র সৈকতে। সমুদ্র সৈকতের ভিউটাও একটু দেখিয়ে নিয়ে আসি, তারপরে আমরা পঞ্চলিঙ্গেশ্বর ভ্রমণে বেরোবো। আমি যে ক্যাম্পে স্টে করেছিলাম, সেই ক্যাম্প এবং সমুদ্র সৈকতের মাঝে পড়বে এই বিশাল ঝাউবন।
যা পার করে যেতে হবে সমুদ্র সৈকতে। ট্রিপল আর ক্যাম্প থেকে পায়ে হেঁটেই আমি চলে এলাম কিন্তু সমুদ্র সৈকত। সমুদ্র সৈকতটা কিন্তু ভীষণই সুন্দরভাবে সেজে উঠেছে, কারণ জলের স্রোতটা কিন্তু বেশ ভালো রয়েছে। তার সাথে বন্ধুরা, এই যে নিস্তব্ধ একটা সমুদ্র সৈকত, যেখানে কিন্তু তোমরা গুনে গেথে 4 থেকে 5 জন মানুষ দেখতে পারবে। তবে এখন এই সময় সকাল প্রায় 6টার মতো বাজে, বেশ কিছু মানুষজন এসে কিন্তু সমুদ্র সৈকতের এই সুন্দর ভিউ দেখছে। আর দেখো, চারিদিকে কিন্তু তেমন কোনো মানুষজন নেই। আর এই সাইডে কিন্তু রয়েছে ঝাউবন। এই যে ঝাউবনের মাঝখান দিয়েই আমরা কিন্তু সমুদ্র সৈকতে আসলাম। আর তোমাদের তো আরো একটি কথা বলবো, অনেকেই বলতে পারো যে কেন পঞ্চলিঙ্গেশ্বর ভ্রমণে তোমরা এইখানে স্টে করলে। দেখো, বালাসর স্টেশন এমন একটি জায়গা যেখান থেকে পঞ্চলিঙ্গেশ্বরও ঘুরতে যেতে পারবে, যেখান থেকে তোমরা ডুবলাগড়ি সি বিচেও আসতে পারবে। তাই ভাবলাম বালাসর যখন এসছি, একই সাথে দুটোর দিকই কভার হয়ে যাবে, এই কারণেই কিন্তু আমার এখানে স্টে করা। আর এই সুন্দর সমুদ্র সৈকতও আমার ঘুরে যাওয়া হলো। ডুবলাগড়ি সি বিচে সকাল সকাল আসার কিন্তু কারণ রয়েছে। একটা কারণ হলো সকালবেলা ভীষণ সুন্দর লাগে, তার সাথে কিন্তু বন্ধুরা সানরাইজটা এখনো পর্যন্ত ডুবলাগড়ি সি বিচে আসলে পরে ভীষণ সুন্দরভাবে দেখতে পারবে। দেখো কি সুন্দর সূর্যটা উঠেছে, আর সূর্যের আলোটা যে জলের মধ্যে পড়েছে, এত দুর্দান্ত লাগছে দেখতে। তোমরা ডুবলাগড়ি সি বিচে আসলে পরে বন্ধুরা একটা কথাই বলবো, একটু সকাল সকাল উঠতে হবে, কিন্তু কষ্ট করে সকালবেলা উঠে এই সুন্দর জিনিসগুলো কিন্তু দেখবে, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো বেশ খানিকক্ষণ এখানে সময় কাটালাম, এবারে সোজা রওনা দেব পায়ে হেঁটেই আমাদের ক্যাম্পের দিকে। ঘুরে এলাম এইমাত্র আমি সমুদ্র সৈকত থেকে, আর এখন সোজা বেরোবো পঞ্চলিঙ্গেশ্বর ভ্রমণে। তবে তার আগে আমি যে ক্যাম্পে স্টে করেছি সেখানে কিন্তু সকালের জলখাবারটা সেরে নেব। সকালের জলখাবারে কি কি থাকছে খাবারের টেবিলে গিয়ে চলো তোমাদের দেখিয়ে দিই, চলে এসো। Step 1, wake up early, gonna rise with the sun. Step 2, get some food in you. Step 3. প্লেটে রয়েছে বেশ গরম গরম ফুলকো ফুলকো লুচি, রয়েছে ডিম সেদ্ধ, আর রয়েছে একটা কালো মিষ্টি। আর এখানে রয়েছে লুচি দিয়ে খাওয়ার জন্য আলুর তরকারি। আর তরকারিটা দেখেও মনে হচ্ছে বেশ ভালো হবে। চলো লুচি দিয়ে আগে খাবারটা ট্রাই করে দেখি খাবারটা খেতে কেমন হয়েছে। সকাল সকাল এত সুন্দর গরম গরম বাঙালিয়ানা খাবার পেলে কার না ভালো লাগবে। আসলে আলুর তরকারিটা বেশ ভালো হয়েছিল খেতে, তাই লুচির সাথে বেশ লাগছিল। তবে জানো তো, আমার লুচির সাথে মিষ্টি খেতে বেশ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে জানিও। সকালের জলখাবার পুরো কমপ্লিট, পেট ভরে খাবার দাবার খেয়ে নিয়েছি। এইবারে ভোলেনাথের নাম নিয়ে আমরা পঞ্চলিঙ্গেশ্বর ভ্রমণটা করে আসবো। তবে গাড়ির বিষয়টা একটু বলি, আমি যে ট্রিপল আর ক্যাম্পে স্টে করেছি এখান থেকেই কিন্তু দাদারা গাড়ির ব্যবস্থা দিয়ে দিয়েছে। এই যে অটো দাঁড়িয়ে রয়েছে, এই অটো করেই কিন্তু আজকে পঞ্চলিঙ্গেশ্বর ভ্রমণটা করব। সাইট সিন কতগুলো রয়েছে, কতগুলো জায়গা ঘুরে দেখছি, সম্পূর্ণ কিছুটাই ডিটেলস কিন্তু তোমরা জানতে পারবে। চলো এখন আপাতত অটোতে গিয়ে বসা যাক। তোমরা শুধু একটু দেখো, আমার সাথে রিশুও কিন্তু একদম সকাল সকাল উঠে যেরকম সমুদ্র সৈকত থেকে ঘুরেও এসেছে, তেমনি কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছে পঞ্চলিঙ্গেশ্বর ভ্রমণে। তবে বন্ধুরা, সকালের ব্রেকফাস্টটা একটু তাড়াতাড়ি করেই পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে বেরিয়ে পড়বে, তাহলে না হাতে সময় নিয়ে প্রত্যেকটা জায়গা ঘুরে দেখে নিতে পারবে। পঞ্চলিঙ্গেশ্বর ভ্রমণের মধ্যে আজকে সবার প্রথমে আমি চলে এসেছি কিন্তু ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরে। দাঁড়িয়ে রয়েছি এখন আমি প্রবেশদ্বারের সামনে। দেখো ব্যাক সাইডে প্রবেশদ্বারটা কিন্তু ভীষণ সুন্দরভাবে দেখা যাচ্ছে। বাইরে প্রচুর মানুষের ভিড় রয়েছে, বেশ কিছু দোকানপাট রয়েছে। তবে এখন আমি সবার প্রথমে এন্ট্রি করব কিন্তু মন্দির প্রাঙ্গণে। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার আগেই মন্দির প্রাঙ্গণের বাইরে একটা সাইডে জুতো খুলে মন্দিরে প্রবেশ করলাম। মন্দির প্রাঙ্গণটা বেশ অনেকটা বড় জায়গা জুড়ে বিস্তৃত। তবে হাতের ডান দিকেই চোখে পড়ল শ্রী চৈতন্য মহাপ্রভুর পায়ের ছাপ, যা পদ্ম ফুলের ওপরে কিন্তু রাখা হয়েছে। দেখতে কি অসাধারণ লাগছিল। অনেকেই পুজো দিয়ে গেছে। মোটামুটি সকাল 5:30 এবং 6টা থেকেই মন্দির প্রাঙ্গণের গেট খুলে যায়। তখন থেকেই শুরু হয়ে যায় পুজো পাঠ। তোমরা চাইলে পুজো দিতে পারো। মন্দির প্রাঙ্গণে রয়েছে সমাধি মন্দির, তাছাড়াও রয়েছে নাট মন্দির।
মূল মন্দির প্রাঙ্গণে মূল মন্দিরের ভেতরে যে বিগ্রহ রয়েছে কড়াকড়ি ভাবে সেই বিগ্রহের ছবি তোলা এবং ভিডিও করা কিন্তু নিষিদ্ধ, তাই তোমাদের দেখাতে পারলাম না। তবে মন্দির প্রাঙ্গণের মূল বিগ্রহ দেখার জন্য তোমাদের একবার হলেও আসতে হবে ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরে। চলে এলাম আমি আমার পরবর্তী গন্তব্যস্থলে। এখন দাঁড়িয়ে রয়েছে ভীষণ সুন্দর একটা মন্দির প্রাঙ্গণে। মন্দির প্রাঙ্গণটার নাম আমি তোমাদের প্রথমেই জানিয়ে দিই। এখন দাঁড়িয়ে রয়েছি আমি কিন্তু ইমামি জগন্নাথ মন্দির প্রাঙ্গণে। ব্যাক সাইডের দিকটা দেখো, আর সামনে রয়েছে কিন্তু মেন প্রবেশদ্বার। এই প্রবেশদ্বার দিয়ে মন্দির প্রাঙ্গণে এন্ট্রি করব, তারপরে তোমাদের সুন্দরভাবে পুরো মন্দির প্রাঙ্গণটা ঘুরিয়ে দেখাবো। জুতো রাখার জন্য আলাদা ঘর কিংবা বলতে পারো কাউন্টার রয়েছে, সেখানে তোমরা জুতো খুলে এই জলের মধ্যে পা ভিজিয়ে তারপরেই কিন্তু মন্দির প্রাঙ্গণে প্রবেশ করবে। মূল গেট দিয়ে যখন তোমরা মন্দির প্রাঙ্গণে প্রবেশ করবে, চোখের সামনে পড়বে বড় একখানা চন্দন পুষ্করিণী, যেখানে কিন্তু জলটা ভীষণ সুন্দর লাগে দেখতে। সকলে এসেই এই পূর্ণ জল মাথায় ছিটিয়ে নেয়, তারপরে যায় প্রভুর দর্শন করতে। তবে এই চন্দন পুষ্করিণীতে কড়াকড়ি ভাবে নিষিদ্ধ রয়েছে, কোনো রকম টাকা কিংবা কয়েন ফেলা যাবে না। বেশ অনেকটা বড় জায়গা জুড়ে বিস্তৃত রয়েছে ইমামি জগন্নাথ মন্দির। অনেকেরই ইচ্ছে রয়েছে যে পুরীতে গিয়ে জগন্নাথ দেবের দর্শন করবে, তবে হয়তো কোনো কারণবশত পুরীতে আর যাওয়া হয়ে উঠছে না। তারা অনায়াসে একবার চেষ্টা করলেই ইমামি জগন্নাথ মন্দিরে আসতে পারো জগন্নাথ দেবের দর্শন করতে। এই মন্দির প্রাঙ্গণে রয়েছে হনুমানজির মন্দির। তোমরা প্রত্যেকটা মন্দির প্রাঙ্গণ বেশ সুন্দর করে ঘুরে দেখে নিতে পারো। রয়েছে ফুলের বাগান, তাছাড়াও রয়েছে বিশাল বড় একটা হলঘর, যেখানে কিন্তু ঠাকুরের নাম গানগুলো জপ হয়, এবং রয়েছে ছোট্ট একটা ঠাকুরের আসন, যেখানে প্রভুকে বসানো রয়েছে। জগন্নাথ মহাপ্রভুর কোনো রকম ফটোশুট করা অ্যালাউ ছিল না, তাই কিন্তু আমি জগন্নাথ মহাপ্রভুর দর্শন করাতে পারলাম না। তবে বন্ধুরা, আমি জগন্নাথ মহাপ্রভুর দর্শন করে এগিয়ে চললাম পঞ্চলিঙ্গেশ্বর বাবার দর্শনে। আর বেশ কিছুক্ষণ আমরা অটোতে জার্নি করার পরে এই যে সুন্দর পাহাড়ের ভিউ, এই দেখে কিন্তু মন শান্ত হয়ে গিয়েছিল। ফাইনালি পৌঁছে গিয়েছি আমার পরবর্তী গন্তব্যস্থল। এখন দাঁড়িয়ে রয়েছি আমি কিন্তু পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে যাওয়ার জন্য। তবে গাড়ি যত দূর আসতে দেয় তত দূরই এসেছে। দাঁড়িয়ে রয়েছে এখন পার্কিং জোনে। পার্কিং জোন থেকে বাবার দর্শন করতে যাওয়ার জন্য এবারে আমার জার্নিটা হবে কিন্তু পায়ে হেঁটে। দেখো প্রচুর মানুষজন এসছে, পুরো বাস ভরে ভরে মানুষজন এসছে। এখানে কিন্তু প্রচুর মানুষজন পিকনিক করছে, তার একটু ছোট্ট ভিউ দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে প্রচুর বড় জায়গা রয়েছে, এখানে কিন্তু সবাই পিকনিক করছে। তবে এবারে আমি পায়ে হেঁটে রওনা দেবো পঞ্চলিঙ্গেশ্বর বাবার দর্শনে। চলে এসো, আমি যে রাস্তা দিয়ে যে যাবো তার অভিজ্ঞতাটা তো অবশ্যই শেয়ার করব, তার সাথে থাকছে ছোট ছোট কিছু ইনফরমেশন। মন্দির প্রাঙ্গণে যাওয়ার যে রাস্তাটা সেটা কিন্তু ভীষণ জমজমাট হয়ে উঠেছে, কারণ প্রচুর মানুষজন যেমন এসছে, তাছাড়াও কিন্তু রাস্তার দু সাইডেই তোমরা দেখতে পাচ্ছ প্রচুর দোকানপাট রয়েছে। সেখানে তোমরা সাজগোজের জিনিস থেকে শুরু করে খাওয়ার দাওয়ারের স্টল, তাছাড়া পুজো দেওয়ার জন্য বিভিন্ন সামগ্রীও কিন্তু এখান থেকে তোমরা কিনে নিতে পারো। পাহাড়ি রাস্তা পুরো ট্রেক করে এলাম 600 মিটারের মতো। তবে বন্ধুরা এটা কিন্তু প্লেন ছিল, আর এখন সামনে দেখতে পেয়ে গেছি কিন্তু মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার মেন প্রবেশদ্বার। প্রবেশদ্বারটা ভীষণ সুন্দর করে সাজানো, আর ওপরের দিকে কিন্তু বিরাজমান রয়েছে আমাদের ভোলেনাথ এবং মা পার্বতী। আর এই গেটের কাছ থেকেই মাথাপিছু 5 টাকা দিয়ে টিকিট কেটে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতে হবে। তবে রাস্তা এখনো শেষ হয়নি, 311 খানা সিঁড়ি পার করে তারপরে কিন্তু বাবার দর্শন করতে যেতে হবে। চলো তাহলে টিকিট কেটে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করা যাক।
এতক্ষণ তোমাদের ভিউ দেখালাম একদম অন্যরকম, যেখানে দোকান পাট খাওয়ার দাওয়ারের স্টল নিয়ে পুরো জমজমাট হয়ে উঠেছিল কিন্তু সেই এরিয়াটা। তবে যেখান থেকে মানে প্রবেশদ্বার দিয়ে টিকিট কেটে আমি এন্ট্রি করলাম, যেখানে আমাকে 311খানা সিঁড়ি পার করতে হবে, এই দিকের ভিউটা কিন্তু একদমই অন্যরকম। একটা খুব সুন্দর মনোরম দৃশ্য তো দেখতেই পারবে, তার সাথে পাহাড়ের ভিউ, এই সিঁড়ি দিয়ে উঠে যাওয়ার অভিজ্ঞতা সম্পূর্ণ কিছুটাই তোমাদের কাছে শেয়ার করে দেবো। তাছাড়াও যেহেতু সাথে ইস্যু রয়েছে, হয়তো আমার একটু সময় লাগবে, তবে কতক্ষণে আমি গিয়ে পৌঁছাচ্ছি সেটাও তোমাদের জানিয়ে দেবো। সিঁড়ি ধরে যখন তোমরা উপরের দিকে উঠে যাবে, তোমরা কিন্তু পুরো সিঁড়ির জার্নিতে এরকম বসার জায়গাগুলো দেখতে পারবে। দেখো এখানে ভীষণ সুন্দর করে কিন্তু বসার ব্যবস্থা রয়েছে, সেটা এক সাইডেই নয়, দু সাইডে রয়েছে। আর একদিক দিয়ে যেমন মানুষজন যাচ্ছে উপরে বাবার দর্শনে, তেমনি আরো একটি সাইডে কিন্তু মানুষজন দর্শন করে ফিরে আসছে, মাঝখানে রয়েছে ব্যারিকেড। চলো আমিও এবারে এই দলের সাথে এগিয়ে যাই বাবার দর্শনে। পঞ্চলিঙ্গেশ্বর ভোলেনাথ বাবার ঠিক যেখানে স্থান রয়েছে, সেই পাহাড় থেকে কিন্তু পাহাড় বেয়ে বেয়ে জলগুলো চলে আসছে নিচে। আর যারাই এখানে এসছে তারা কিন্তু এই দিক দিয়ে নেমে ভীষণ সুন্দরভাবে নিজেদের ফটোশুট গুলোও সেরে নিচ্ছে, তার সাথে কিন্তু এই পূর্ণ জলও মাথায় ছিটিয়ে দিচ্ছে। সিঁড়ি ধরে আমি যে মন্দির প্রাঙ্গণের কাছে এসে পৌঁছালাম, আমার কিন্তু খুব একটা বেশিক্ষণ সময় লাগেনি, খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি। তবে বন্ধুরা, এইখান থেকে কিছু ভিউ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। বাবাকে দর্শন করার জন্য তোমাদের কিন্তু অবশ্যই লাইনে দাঁড়াতে হবে, লাইনে দাঁড়িয়ে তারপরে বাবাকে দর্শন করতে হবে। একটু এইদিকের ভিউটা দেখাবো। এই যে দেখো এখান থেকে যে জলটা আসছে, এই জলটা কিন্তু ঠিক 100 কিলোমিটার দূর থেকে নাকি বয়ে আসছে, সেই জল কিন্তু ডাইরেক্ট গিয়ে পড়ছে বাবার মাথায়। তোমরা যখন বাবাকে দর্শন করতে যাবে, লাইনে দাঁড়াবে, তার ঠিক হাতের বাঁ সাইডে এরকম সুন্দর একটা প্রাঙ্গণ রয়েছে। এইখান থেকে কিন্তু ভীষণ সুন্দরভাবে দেখা যায় যে যারা লাইনে দাঁড়িয়ে বাবাকে কিভাবে দর্শন করছে। তবে বাবাকে তো তোমরা চোখে দেখতে পারবে না, দুটো পাহাড়ের মাঝে রয়েছে 5খানা শিবলিঙ্গ, যেখানে তোমাদের জলের মধ্যে গিয়ে ছুঁয়ে স্পর্শ করে অনুভব করতে হবে বাবাকে। তাছাড়াও বন্ধুরা, একবার ওইখানে ঢুকে গেলে কিন্তু তোমরা ফিরে আসতে পারবে না, কারণ পুরোটাই কিন্তু লাইনে দাঁড়িয়ে সকলেই বাবার দর্শন করতে যাচ্ছে। তাছাড়াও তোমরা যারা ভাবছো লাইনে দাঁড়াবে, দাঁড়িয়ে পুজো দেবে, দর্শন করবে, অবশ্যই করতে পারো। যারা লাইনে দাঁড়াতে চাইছো না, এইখান থেকে দেখে নিতে পারো। তাছাড়াও কিন্তু এখানে ভোলেনাথের মূর্তি রয়েছে, নন্দী মহারাজ রয়েছে, তোমরা চাইলে এখানে পুরোহিত মশাইকেও পেয়ে যাবে, তোমরা চাইলে এখানেও পুজো দিয়ে দিতে পারো। আর ভিড়টা দেখো একটু, আমি এদিকে লাইনটা দেখিয়ে দিচ্ছি, প্রচুর মানুষজন কিন্তু এখনো লাইনে দাঁড়িয়ে রয়েছে, তারা কিন্তু দর্শন করতে যাচ্ছে। তো যাই হোক, আমিও কিন্তু আর এইদিকে যাচ্ছি না, তবে এখান থেকে পুরো জিনিসটাই তোমাদের কাছে তুলে ধরলাম। পুরো পঞ্চবটটাও ভীষণ সুন্দরভাবে দেখা যাচ্ছে। পঞ্চবটের নিচেই দুটো পাহাড়ের মাঝখানে রয়েছে আমাদের ভোলেনাথ। তোমাদের কেমন লাগলো তোমরা অতি অবশ্যই আমাকে জানিও। পুরোহিত মশাই রয়েছেন, আমাকে ডেকে বললেন যে এখানকার সম্বন্ধে ছোট্ট করে একটু জানাবে তোমাদের কাছে। তো ঠাকুর মশাই নমস্কার, আর এইখানকার বিষয়ে ছোট্ট করে একটু জানান। পঞ্চবক্ত্রম পঞ্চতত্ত্বম পঞ্চম চক্র ষষ্ঠীতে পঞ্চামৃত প্রিয়ং দেব পঞ্চলিঙ্গ নমস্তুতে। এই যে পঞ্চলিঙ্গেশ্বর শৈবপীঠ, এই শৈবপীঠরে বর্তমান সময়ে প্রচুর ভিড় হুয়ে। এই ভিড় সময়ে বাবাଙ୍କୁ লাইন করি দর্শন କରିବାକୁ ହୁଏ। ପାଞ୍ଚ ଲିଙ୍ଗ একত্র ଅଛନ୍ତି। একত্র ଥିବାରୁ ଏ ପାଞ୍ଚ ଲିଙ୍ଗ ତାଙ୍କୁ ଜଣେ ଜଣେ କରି ଦର୍ଶନ କରିବାକୁ ହୁଏ। ଏଣୁ ଏଠାରେ ଏଇଟା ହେଲା ପୂଜା ମଣ୍ଡପ ଆପଣଙ୍କର। ଯୋଉମାନେ ପ୍ରସାଦ ଲଗେଇବାକୁ ଆସିବେ, ଏଇ ଜାଗାରେ ହିଁ ପ୍ରସାଦ ଲଗେଇ ଆପଣଙ୍କର ନାମ ଗୋତ୍ର ବୋଲି ଯିବେ। ଇଏ ପ୍ରଚଣ୍ଡ ଶିବ ଠାକୁର। ଏ ଶିବ ଠାକୁର ହଉଛନ୍ତି ଯାହା ମାଗିଲେ ତୁରନ୍ତ ତାହା ଦାନ କରନ୍ତି। ବିଶ୍ୱାସ ଏବଂ ଭକ୍ତିରେ ଯୋଉମାନେ ଆସନ୍ତି ସେ ସମସ୍ତ କାର୍ଯ୍ୟର ଉନ୍ନତି ହୁଅନ୍ତି। ଏବଂ ଏହି ସମୟରେ ହିଁ এই 3 ମାସ ପ୍ରଚୁର ଭିଡ଼ ରୁହେ। এই ଭିଡ଼ ସମୟରେ ବାବାଙ୍କୁ ଲାଇନ୍ କରି ଦର୍ଶନ ନ କଲେ, କାରଣ ସେଠି ସୁଡ଼ଙ୍ଗ ଜାଗା, ସେ ସୁଡ଼ଙ୍ଗରେ ଜଣେ ଦର୍ଶନ କଲେ ତାପରେ ଆଉ ଜଣେ ଯିବ, ଏଣୁ ସମୟ ଲାଗେ। ଏଣୁ ଆପଣମାନେ ଭକ୍ତମାନେ ଯୋଉ ଆସୁଛନ୍ତି, ଧୈର୍ଯ୍ୟ ସହକାରେ ଦର୍ଶନ କରି ଗଲେ ଆପଣମାନଙ୍କର ପରିବାରରେ ବହୁତ କିଛି ଉନ୍ନତି ହେବ। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব শম্ভু, বাবা পঞ্চলিঙ্গেশ্বরায় নমঃ। ভীষণ ভালো লাগলো। আর যারা বুঝতে পেরেছো তাদের তো ভীষণ ভালোই লাগবে, আর যারা বুঝতে পারোনি, কারণ পুরোহিত মশাই তাদের ভাষায় বললেন। যাই হোক, আমি যতটা বুঝতে পারলাম আমি একটু বলি।
মানে তোমরা যদি ধৈর্য ধরে, কারণ প্রচুর লাইন পড়ে, একটু যদি ধৈর্য ধরে দাঁড়িয়ে বাবার দর্শন করো ভক্তি ভরে, তাহলে তোমাদের উন্নতি অবশ্যই হবে। যাদের ভক্তি রয়েছে তারা যদি এখানে বাবাকে এসে ডাকো, তাহলে কিন্তু যাদের মনের ইচ্ছে জানাচ্ছ সেই ইচ্ছেটাও পূরণ হবে। যাই হোক, চলো এবারে দুপুরের খাবার দাবার সারতে হবে। কোথায় দুপুরের খাবার দাবার খাবো সেই দিকে এগিয়ে যাব। এখন সোজা রওনা দেবো আমাদের পার্কিং জোনে, যেখানে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। চলে এলাম ফাইনালি আমি যেখানে স্টে করেছিলাম, মানে ট্রিপল আর ক্যাম্প, সেখানেই। কারণ দুপুরের খাবারটা কিন্তু এখানেই খাবো। তবে বন্ধুরা, চারিদিকের আলো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে সন্ধে কিন্তু হয়ে গিয়েছে। তবে এটাই হলো কারণ যে যেহেতু এখন ঠান্ডার দিন, বেলা শুরু হতে না হতেই কিন্তু বেলা শেষ হয়ে যায়। আর আমি যেহেতু পঞ্চলিঙ্গেশ্বর ভ্রমণে গিয়েছিলাম, আমার ভিডিও শুট ছিল, সেই কারণে কিন্তু এখানে পৌঁছাতে লেট হয়ে গেল। তবে অবশ্যই তোমরা আসলে পরে আমার মতো তো আর এত ভিডিও শুট করবে না, তাই তোমাদের এখানে পৌঁছাতেও লেট হবে না। টাইম মতো তোমরা কিন্তু দুপুরের খাবারটা খেয়ে নিতে পারবে। চলো, আমি এখন দুপুরের খাবারটা খাবো। দুপুরের খাবারে কি কি রয়েছে টেবিলে বসে জানিয়ে দিচ্ছি। সামনে রয়েছে সুন্দর করে সাজানো খাবার দাবার, আর খাওয়ার দেখে খিদেটাও দ্বিগুণ হয়ে গিয়েছে। তাড়াতাড়ি করে বলে দিই কি কি রয়েছে। সাদা ভাত, পাঁপড় ভাজা রয়েছে, এখানে ঝুরঝুরে আলু ভাজা রয়েছে, আলু পটলের তরকারি, আর এই হলো চিংড়ি মাছের সাইজ, রয়েছে ডাল, স্যালাড, চাটনি, আর এই হলো পমফ্রেট মাছ। বেশ গরম গরম খাবার দাবার সামনে রয়েছে। চলো খাবারগুলো খেয়ে টেস্ট করে তোমাদের জানিয়ে দিই খেতে কেমন হয়েছে। প্যাকেজের মধ্যে কি কি থাকে, রাতের খাবারে কি কি থাকে, দুপুরের খাবারে কি কি থাকে, আশা করছি তোমরা এতক্ষণে বুঝে গিয়েছো। দুপুরের খাবারে বেশ কয়েক রকমের পদ থাকে, যেগুলো প্রত্যেকটি কিন্তু খেতে বেশ আমার ভালো লেগেছিল। সব থেকে বড় কথা, মাছগুলো কিন্তু বেশ টাটকা ছিল বলে প্রত্যেকটা খাওয়ার টেস্টি হয়েছিল। পমফ্রেট মাছ এবং চিংড়ি মাছ, এটা তো প্যাকেজের মধ্যে এক পিস করে থাকে। তবে তোমরা যদি আরো বেশি করে নিতে চাও, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের এক্সট্রা টাকা পে করতে হবে। তবে ভাত, ডাল, সবজি এগুলো পেট ভরেই পেয়ে যাবে। গুড মর্নিং বন্ধুরা, ডে 2 সকাল সকাল 7টার সময় পুরো রেডি হয়ে গিয়েছি। কেন রেডি হয়েছি সেটা তো বলবো, তার আগে আমি বলে দিচ্ছি ট্রিপল আর ক্যাম্পে আমি যে কটেজে ছিলাম, আমার থাকা খাওয়া নিয়ে মাথা পিছু পার ডে পার নাইটে খরচা হয়েছে 1800 টাকা করে। এই সাইডে রয়েছে টেন্টের ব্যবস্থা। টেন্টে থাকলে পরে তোমাদের খরচা পড়বে কিন্তু 1300 টাকা মাথা পিছু, আর থাকা খাওয়া সমস্ত কিছুটাই পেয়ে যাবে। তবে টেন্টে থাকলে পরে তোমাদের কমন ওয়াশরুম ব্যবহার করতে হবে। কোনো রকম সমস্যা নেই, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন পুরো জায়গাটাই, তোমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। এইবারে বলে দিচ্ছি, যেহেতু ঠান্ডার সময় এখন হয়তো এসির প্রয়োজন পড়বে না, তবে তোমরা যদি গরমের সময় আসো, এসি নিলে পরে কিন্তু তোমাদের কটেজে মাথা পিছু থাকা খাওয়া নিয়ে পার ডে পার নাইটে খরচা পড়বে 2200 টাকা। এইবারে পঞ্চলিঙ্গেশ্বর ভ্রমণ নিয়ে বলি। আমি ট্রিপল আর ক্যাম্পে স্টে করে এখান থেকে গাড়ি নিয়ে কিন্তু পঞ্চলিঙ্গেশ্বর ভ্রমণ করেছি। খরচা হয়েছে আমার কিন্তু অটোতে 2200 টাকা। তাছাড়াও তোমরা এই ক্যাম্পে থাকলে পরে 4 চাকা গাড়ি, অটো দুটোরই সুবিধা পেয়ে যাবে। এবারে আমি আর সৌরভ যেহেতু দুজন ছিলাম, তাই অটোটাই নিয়েছিলাম। তোমরা বেশি জন থাকলে পরে 4 চাকা গাড়ি মানে বুলেরো গাড়িও তোমরা নিয়ে নিতে পারো। এইবারে আসি, অটো বুক করলে পরে তোমরা কিন্তু একটা অটোতে মিনিমাম 5 জন ভালো করে ট্রাভেল করতে পারবে। তাছাড়াও এই যে মানে তোমরা যে পঞ্চলিঙ্গেশ্বর ভ্রমণ করবে, আমি যে বললাম 2200 টাকায়, এটা কিন্তু সিজন টাইমে কি হয়, প্রচুর মানুষজন আসে, গাড়িটা একটু কম পড়ে যায় বলে ভাড়াটা বেড়ে যায়। আর যদি তোমরা অফ সময় আসো, তাহলে কিন্তু তোমাদের এই ভাড়াটাই 1800 টাকায় হয়ে যাবে, মানে পঞ্চলিঙ্গেশ্বর ভ্রমণ হয়ে যাবে। আর ট্রিপল আর ক্যাম্পে যদি তোমরা থাকতে চাও, আরো ডিটেলসে কিছু জানতে চাও, অবশ্যই আমি এখানকার কন্ট্যাক্ট নাম্বারটা ভিডিও স্ক্রিনেও দিয়ে দেবো এবং ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। কোনো রকম সমস্যা হবে না। এক্সট্রা কিছু জানার থাকলে তোমরা সরাসরি কিন্তু এখানকার দাদাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। তো বন্ধুরা, আমার কিন্তু এই যে মানে ডে 2 বললাম, তোমরা এই পঞ্চলিঙ্গেশ্বর ভ্রমণ তার সাথে ডুবলাগড়ি সি বিচ পুরোটাই কিন্তু 1 রাত 2 দিনে করতে পারো। আর এই যে আমার এখন বললাম, তোমাদের ভিডিও শুরুতেই বলেছিলাম ট্রেনের কিছু সমস্যা চলছে, সেই কারণে কিন্তু আমাকে একটা নাইট এক্সট্রা নিতে হয়েছে। তবে তোমরা যখন আসবে তখন আশা করছি ট্রেনের কোনো রকম সমস্যা থাকবে না, তোমরা 1 রাত 2 দিনে খুব সুন্দরভাবেই প্ল্যানটা সাজিয়ে নিতে পারবে। বন্ধুরা, এইবারে আমার কিন্তু বালাসর স্টেশন থেকে আজকে ট্রেন রয়েছে সকাল 9টা 11-তে, সেই ট্রেনটাই আমি ধরবো। আর কোন ট্রেন
ধরছি, কটার ট্রেন ধরছি, তাছাড়াও বন্ধুরা ট্রেন নাম্বার সমস্ত কিছুটাই আমি কিন্তু ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে একটু চেক আউট করে নিতে পারবে। তাছাড়াও বন্ধুরা আজকে যে এই পুরো ভিডিওটি মানে ডুবলাগড়ি সি বিচ থেকে শুরু করে পঞ্চলিঙ্গেশ্বর ভ্রমণ, এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক করে দিও এবং পার্সোনাল মানুষদের কাছে খুব খুব বেশি করে শেয়ারও করে দিতে পারো। তাছাড়াও কন্ট্যাক্ট নাম্বারও তোমরা পেয়ে গেছো, তোমাদের জানার থাকলে তোমরা আরো কিছু জানার থাকলে জেনেও নিতে পারো। বন্ধুরা যারা ভিডিওগুলো দেখছো কিন্তু এখনো পর্যন্ত ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু জলদি করে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ, তারা এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতো তাহলে টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।